চৌধুরী বাড়ির ছেলে হয়ে তুই টাকা চুরি করছিস? তোর কত বড় সাহস! আজকে তোকে আমি মেরেই ফেলবো। প্লিজ আপু, আমাকে মেরো না। আমাকে মারলে আমি মরে যাব। প্লিজ আপু, আমাকে মেরো না। মারবো না মানে? আমাদের বাড়িতে থেকে আবার আমার সৎ ভাই হয়ে আমার রুম থেকে টাকা চুরি করতেছিস, এটার জন্য তো তোকে শাস্তি পেতেই হবে। এই বলে প্রিয়া মিন্টুর শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো নিচে। প্রিয়ার আব্বু আম্মু এবং মিন্টুর আব্বু আম্মু বসে বসে সবার সাথে চা খাচ্ছে আর হাসি মুখে কথা বলছে। এমন সময় প্রিয়া মিন্টুকে সবার সামনে নিয়ে আসলো আর বলতে লাগলো, আব্বু, আম্মু, তোমরা না বলেছিলে এই মিন্টু খুবই ভালো? এই দেখো ওর পকেটে কত টাকা। সে আমার রুম থেকে আমার উপার্জন করা টাকা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল। আমি ঠিক সময় আমার রুমের ভেতরে প্রবেশ করেছিলাম, তাই ধরতে পারছি। প্রিয়া মিন্টুর মাথার চুল টেনে ধরে কথাগুলো বলছে। এমন সময় মিন্টুর আব্বু বলতে লাগলো, প্রিয়া, মিন্টুকে ছেড়ে দাও, আমি বিষয়টা দেখতেছি। প্রিয়া মিন্টুর আব্বুর কথা শুনে ছেড়ে দিল। এইদিকে মিন্টুর আব্বু সোফা থেকে উঠে চলে আসলো মিন্টুর কাছে। মিন্টু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এটা দেখে মিন্টুর আব্বু বলতে লাগলো, মিন্টু, প্রিয়া যা বলতেছে কথাগুলো সত্যি নাকি মিথ্যা? সত্যি হলে আমাকে বল, চুপচাপ দাঁড়িয়ে থাকিস না। চুপচাপ থাকা মানে সম্পত্তির লক্ষণ, এটা তুই ভালো করেই জানিস। না আব্বু, আমি টাকা চুরি করতে গিয়েছিলাম না আপুর রুমে। আমি গিয়েছিলাম আপুর রুম থেকে নেপা ট্যাবলেট নিয়ে আসার জন্য। ওই দিন আপু আমার কাছ থেকে নেপা ট্যাবলেট নিয়েছিল। আমার জ্বর এসেছে, তাই আমি আপুর রুমে গিয়েছিলাম ট্যাবলেট নিয়ে আসার জন্য। আপু নিজের হাতে আমার পকেটে টাকাগুলো ভরে দিয়েছে। আমি নিতে চাই নাই, তারপরেও জোর করেছে আপু। এই দেখো আমার হাতে আপুর নখের আঁচড়। সবাই মিন্টুর হাতের দিকে তাকাতেই দেখতে পেল মিন্টুর হাতে সত্যি সত্যি আঁচড়ের দাগ লেগে আছে। এটা দেখে প্রিয়ার আব্বু বলতে যাবে কিছু, এমন সময় প্রিয়া বলতে লাগলো, আব্বু, সে মিথ্যে কথা বলছে। আমি তাকে টাকা দিই নাই, তোমরাই তো দেখছো। আমি মাত্র বাইরে থেকে আসলাম আর তাকে ধরার সময় তার হাতে আঁচড়ও লেগেছে। প্রিয়ার কথা শুনে মিন্টুর আব্বু ঠাস করে মিন্টুর গালে চড় মারল আর বলতে লাগলো, কিরে, তোকে পড়ালেখা করিয়েছি চুরি করার জন্য নাকি? আমার ছেলের মতো পরিচয় দিয়েছি এই বাড়িতে তোকে। তুই তো ছিলি এই বাড়ির বাড়ির চাকরের ছেলে। সে চলতে পারে না, তাই তোকে আমি কিনে নিয়েছি ছোটবেলা। আজ তুই প্রমাণ করে দিলি চাকর চাকরে হয়, অন্য কিছু না। এই বাড়ি থেকে বেরিয়ে যা বলতেছি। তুই আর কখনো আমার সামনে আসবি না। তুই এত এত টাকা পয়সা নষ্ট করে বিদেশ থেকে লেখাপড়া করিয়ে এনেছি অযথা। এই বলে মিন্টুর সৎ বাবা তাকে বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিল। এইদিকে মিন্টু বাড়ির বাইরে বসে আছে। এমন সময় দারোয়ান এসে বলতে লাগলো, বাবা, তুমি শুধু শুধু এই বাড়িতে এসেছো। এই বাড়ির মানুষ এখন স্বার্থ ছাড়া আর কিছুই চেনে না। তুমি বিদেশ ছিলে, বিদেশেই থাকতে তোমার জন্য ভালো হতো। দেশে এসেছো এই স্বার্থপর মানুষগুলো অবহেলা সহ্য করতে। আমি তো এসেছিলাম আমার বাবা মায়ের কাছে, কিন্তু আমার বাবা মা যে আমার সৎ বাবা মা এটা আমি আগে জানতাম না। তারা যে আমার সাথে এরকম করবে, এইভাবে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে, আগে কখনো ভাবতে পারি নাই। মিন্টু এসব কথাবার্তা বলছে দারোয়ানের সাথে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর মিন্টু এখান থেকে চলে আসলো বাড়ির বাইরে। পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল লন্ডনের তার এক বন্ধুকে। মিন্টু কল দিতেই ওই পাশ থেকে মিন্টুর বন্ধু কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করে বলতে লাগলো, হঠাৎ আমার সিমে ফোন করলে কেন? তুমি হোয়াটসঅ্যাপে ফোন করতে পারতে। ফ্রেন্ড, আই ওয়ান্ট টু রিটার্ন টু লন্ডন। আই হ্যাভ বিন থ্রো আউট অফ মাই হাউস অন ফেল চার্জ। ক্যান ইউ মেক এনি অ্যারেঞ্জমেন্ট? অবশ্যই, আমি এটার ব্যবস্থা করতে পারি। তুমি আমার একমাত্র বন্ধু। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। যেভাবে তুমি আমার জন্য সব কিছু করেছো, আমিও তাই করতে পারি। টুইটার
পাসপোর্ট, আজ রাতে আমি রেস্তোরাঁয় যাচ্ছি। আমি তার জন্য একটি ফ্লাইট টিকিট কিনছি। চিন্তা করো না, তুমি আগামীকাল আমার সামনে থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ড। চাচা, আমাকে একটা হেল্প করতে পারবেন? হ্যাঁ পারবো। কি হেল্প করতে হবে আমাকে বলো, আমি করে দিচ্ছি। আমাদের বাড়ির পেছনের দরজাটা একটু রাতের বেলা খোলা রাখতে পারবেন? আমি আমার পাসপোর্ট এবং কিছু জিনিস আছে, ওইগুলো নিয়ে আসবো। তুমি এখানে বসো। আর কোথাও কি রাখা আছে আমাকে বলো, আমি বাড়ির ভেতরে গিয়ে জানলা দিয়ে তোমার পাসপোর্ট দিতেছি, তুমি নিয়ে যাও এবং বাকি সব কিছু আমি হাতে করে নিয়ে আসব। ঠিক আছে, আপনি বাড়ির ভিতরে যান, আমি বাইরে আছি। দারোয়ান চলে গেল বাড়ির ভিতরে। প্রিয়াকে উদ্দেশ্য করে দারোয়ান বলতে লাগলো, প্রিয়া, মিন্টুকে তো বাড়ির থেকে বের করে দিয়েছো, তার সকল জিনিসপত্র আমি নিয়ে যাই। তার মতো তো আমার একটা ছেলে আছে, তার জামা কাপড় না হয় আমি তাকে দিয়ে দেব। ঠিক আছে, দিয়ে দিয়েন তাহলে। আপনি যান মিন্টুর রুমে গিয়ে দেখেন সব কিছু রাখা আছে। দারোয়ান চলে আসলো মিন্টুর রুমে। ড্রয়ারের ভেতর থেকে পাসপোর্টটা বের করে জানালা দিয়ে মিন্টুর হাতে দিয়ে দিল। আরও কিছু কাগজপত্র ছিল, ওইগুলো কাপড়ের মধ্যে ভালোভাবে ভাঁজ করে নিয়ে চলে আসলো বাইরে। মিন্টুকে সব কিছু বুঝিয়ে দিতেই মিন্টু দারোয়ানকে ধন্যবাদ দিয়ে ওইখান থেকে চলে গেল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর মিন্টুর ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ফারহান কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে ফারহান বলতে লাগলো, মিন্টু, তোমার টিকিট আমার কাছে প্রস্তুত। তোমার ফ্লাইট সন্ধ্যা 7টায়। আমি তোমার ফোনে সব কিছু পাঠিয়ে দিয়েছি। তুমি ইন্টারনেট সংযোগ করে এবং কম্পিউটারের দোকান থেকে সব কিছু তুলে নাও। ঠিক আছে বন্ধু, আর তোকে অনেক অনেক ধন্যবাদ। আমি এসে তোর সাথে দেখা করব, আর আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিস। তুমি আগে এসো, তারপর দেখা যাক কাজটা ঠিক করা যায় কিনা। আচ্ছা, ভালো থেকো। আমি এয়ারপোর্টে এসে তোকে ফোন দিব। এই বলে মিন্টু ওইখান থেকে চলে আসলো বিমানবন্দরে। ইমিগ্রেশন শেষ করে ভিতরে প্রবেশ করতেই একজন লোক এসে মিন্টুকে চেক করে ভিতরে পাঠিয়ে দিল। এইদিকে মিন্টু বেশ কিছুক্ষণ বসে থাকার পর চলে আসলো বিমানের ভিতরে। দেখতে দেখতে 3 ঘন্টা চলে গেল। বিমান ঠিক টাইমে আকাশে উড়াল দিল। 1 ঘন্টা পর খাবার দিয়ে দিল। এদিকে মিন্টু খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ফোন টিপে মোবাইলে ভিডিও দেখতে লাগলো। দেখতে দেখতে 11 ঘন্টা চলে গেল। বেশ কিছুক্ষণের মধ্যেই বিমান ল্যান্ড করবে হিথ্রো বিমানবন্দরে। সকল কাজ শেষ করে বাইরে এসে তার মানিব্যাগ থেকে লন্ডনের সিম কার্ডটা বের করে মোবাইলের ভিতরে পুরে ফোন দিল ফারহানকে। বেশ কিছুক্ষণ পর ফারহান চলে আসলো। মিন্টুকে নিয়ে সোজা চলে গেল তাদের বাড়িতে। মিন্টু ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছে। এমন সময় ফারহান আসলো আর বলতে লাগলো, মিন্টু, তুই হঠাৎ বাংলাদেশ থেকে চলে আসলি কেন? বাংলাদেশে কি কোনো সমস্যা হয়েছে? আগে আমি বিশ্রাম নিই, এরপরে তোকে সব কিছু খুলে বলবো। এখন আমি বলার মতো পরিস্থিতিতে নেই। ঠিক আছে, তুই তাহলে এখন তোর রুমে যা, গিয়ে বিশ্রাম কর। মিন্টু তার রুমে এসে শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। দুপুরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে মিন্টু। এমন সময় ফারহান আসলো। মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, চল নিচে যাই, আম্মু ডাকতেছে খাবার খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করে তারপরে নিচে বসে সব কথা শুনবো, কি কি হয়েছে তোর সাথে। মিন্টু শুধু মাথা নাড়ল, আর কোনো কিছুই বলল না। ফারহানের সাথে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এমন সময় ফারহান মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, এখন বল কি বলবি। মিন্টু তার বাড়িতে কি কি হয়েছে সব কিছুই খুলে বলল ফারহান এবং ফারহানের আম্মুকে। সব কিছু শোনার পর ফারহানের আম্মু মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, তুমি চিন্তা করো না, আমরা তো আছি। এতদিন আমাদের সাথে ছিলে, এখন থেকে আমাদের সাথেই থাকবে। আর
তারা তোমাকে মিথ্যা অপবাদ দিয়েছে। এটা নিয়ে চিন্তা করো না, তুমি কাজ করতে থাকো। ফারহানের আব্বুর অফিসে আস্তে আস্তে তোমারও ব্যবস্থা করে দিতে বলবো। হ্যাঁ আন্টি, আমিও এটাই চিন্তা ভাবনা করেছি যে কাজ করতে থাকি, আস্তে আস্তে পরেরটা পরে দেখা যাবে। তাদেরকে তো একটা না একটা কিছু বলতেই হবে। মিন্টু আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল তার রুমে। দেখতে দেখতে রাত হয়ে আসলো, রাত 11টা। মিন্টু এবং বাকি সবাই খাবার টেবিলে বসে আছে। এমন সময় ফারহানের আব্বু বলতে লাগলো, মিন্টু, তোমার সাথে যা যা হয়েছে সবকিছু তো শুনলাম। খুবই কষ্ট লাগছে তোমার জন্য। এত বছর পর পরিবারের কাছে গেলে, কিন্তু তারা তোমার পরিবারের না, এটা জেনে খুবই কষ্ট হচ্ছে। তবে তুমি চিন্তা করো না, আজ থেকে আমি আর আন্টি সবকিছু, এবং ফারহান হচ্ছে তোমার নিজের ভাই। সবসময় দুজন পাশাপাশি থাকবে বন্ধুর মতন। আর কাল থেকে তোমাদের দুজন অফিসে দেখাশোনা করবে। কয়েকটা মাস যাক, এরপর দেখি তোমার একটা ব্যবস্থা করে দেব। ঠিক আছে আঙ্কেল, আপনি আমাকে অনেক সাহায্য করতেছেন, আপনাকে খুবই ধন্যবাদ। আপনি যদি সাহায্য না করতেন তাহলে এতটুকু হয়তো আমি আসতে পারতাম না। আর ফারহান, তোকেও অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না। আব্বু কি বলেছে শুনলি না? আজ থেকে আমরা ভাই ভাই। চল, একটা পার্টি আছে, পার্টি থেকে ঘুরে আসি। কালকে সকালে অফিসে যাব। আমার ভালো লাগতেছে না, তুই চলে যা। মিন্টু, তুমি ফারহানের সাথে যাও, গিয়ে আজকে ঘোরাঘুরি করো। কাল থেকে আবার কাজ করবে, তখন আর সময় পাবে না ঘোরাঘুরি করার জন্য। এখন তাড়াতাড়ি যাও, গিয়ে রেডি হয়ে আসো। মিন্টু খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। ফারহানের আব্বু বলেছে এখানে মিন্টু মানা করতে পারবে না, কারণ উনি গুরুজন। মানা করলে পরে তার জন্য সমস্যা হবে। মিন্টু রেডি হয়ে চলে আসলো নিচে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর মিন্টু ফারহানের রুমে চলে আসলো। এসে দেখে ফারহান রেডি হয়েছে। মিন্টুকে দেখে ফারহান বলতে লাগলো, বাহ, তোকে তো হিরোর মতো লাগতেছে। আগে তো বাড়িতে থাকতি, বাইরে বের হতি না। এখন আমার সাথে প্রত্যেক দিন বাইরে বের হতে হবে। আজকে তুই পার্টিতে গেলে দেখবি যে কোনো একটা মেয়ে তোকে প্রপোজ করবে। সব মেয়েরা চায় স্মার্ট। তুই তো একটা খুব ভালো করেছিস জানিস। হ্যাঁ আমি জানি এটা, কিন্তু আমি এখন রিলেশনে যাব না। এখন রিলেশনে যাওয়া মানে আমার জীবন নষ্ট করে ফেলা। যারা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে তাদেরকে আমি একটা শিক্ষা দিয়েই ছাড়ব। আমি লন্ডনের নাম্বার 1 শিল্পপতি হব একদিন না একদিন। ঠিক আছে, দোয়া করি তুই তোর মনের আশা পূরণ কর। এখন চল। ফারহান মিন্টুকে নিয়ে চলে আসলো নিচে। গাড়িতে বসে আছে এমন সময় মিন্টু ফারহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফারহান, আজকে আমি ড্রাইভিং করি, তুই রাস্তাঘাট বলে দে। এখন থেকে তো আমাকে রাস্তাঘাট চিনতে হবে। রাস্তাঘাট না চিনলে পরে বাসায় ফিরবো কি করে? ঠিক আছে, তুই ড্রাইভিং সিটে বস, আমি তোর পাশের সিটে বসে সব কিছু দেখিয়ে দিতেছি। মিন্টু ড্রাইভিং সিটে বসে পড়ল। এদিকে ফারহান মিন্টুকে বলে দিতেছে কোথায় কোথায় কি আছে, কোথা দিয়ে গেলে কোথায় যাওয়া যাবে। এসব বলতে বলতে দুজন চলে আসলো পার্টিতে। গাড়ি থেকে নেমে চলে আসলো ভিতরে। এসে দেখে পার্টি শুরু হবে মাত্র। এমন সময় একটা ছেলে এসে ফারহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হেই ফারহান, কেমন আছো? অনেকদিন পর তোমার সাথে দেখা হয়েছে। আগে তো পার্টি দিলে, ফোন দিলে চলে আসতে, এখন আর আসছো না। মাসুদ, তুমি তো জানো আমি কতটা ব্যস্ত থাকি আব্বুর অফিস নিয়ে। তবে এখন থেকে প্রত্যেক দিন আসবো, যেখানে পার্টি হোক না কেন প্রত্যেক দিন যাব। মাসুদ, আসো, তোমার সাথে একজনকে পরিচয় করিয়ে দেই। এই বলে ফারহান মাসুদকে নিয়ে চলে আসলো মিন্টুর সামনে। ফারহান মাসুদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মাসুদ, এরা হচ্ছে আমার ভাই মিন্টু। আজ থেকে যেখানে যাই না কেন দুজন একসাথে যাব। এখন থেকে সব সময় সে আমার সাথে থাকবে, আমি যেখানে যাই সেখানেই যাবে। হ্যালো মিন্টু, কেমন আছো? এই তো ভালো আছি। তুমি কেমন আছো মাসুদ? আমরা কিন্তু সমবয়সী, এটার জন্য আমি তোমাকে তুমি করে বলেছি। সমস্যা নেই, তুমি করে বলতে পারো, যেহেতু আমরা সমবয়সী। চলো তোমাকে বাকি সবার সাথে পরিচয় করিয়ে দিই, কারণ তুমি তো এখানে নতুন, তোমাকে তেমন কেউ চিনে না। এই বলে মাসুদ ফারহান আর মিন্টুকে নিয়ে চলে আসলো স্টেজে। একটা মাইক হাতে নিয়ে বলতে লাগলো,
হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিতেছি দুইজন ব্যক্তিকে, যে কিনা আমাদের সাথে অনেক দিন পার্টি করে। তবে এখন থেকে আশা করি সবসময় তাকে এবং তার সাথে যে আছে দেখা যাবে। বিশিষ্ট নাম্বার 1 বিজনেসম্যান ফারহান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র উত্তরাধিকারী ফারহান, যেটা লন্ডন এবং আরও কয়েকটা দেশের নাম্বার 1-এ আছে। ফারহানের সাথে যে ছেলেটাকে দেখতেছে ওর নাম হচ্ছে মিন্টু, ফারহানের বড় ভাই বলতে গেলে, তবে সমবয়সী। মাসুদ আরও কিছুক্ষণ তাদেরকে এইসব বলে মাইক হাত থেকে রেখে তিনজন নিচে নেমে আসলো। পার্টি শুরু হয়ে গেল। এইদিকে মিন্টু চুপচাপ এক সাইডে বসে আছে, অন্যদিকে ফারহান তার গার্লফ্রেন্ডের সাথে ফুর্তিতে মেতে উঠেছে। মিন্টু চুপচাপ বসে আছে। এমন সময় হঠাৎ পিছন থেকে একটা মেয়ে এসে বলতে লাগলো, এই যে মিস্টার মিন্টু, আপনি সবার সাথে আসতেছেন না কেন? লজ্জা পাচ্ছেন নাকি? হ্যাঁ, কিছুটা লজ্জা করতেছে। আর আমি তো আগে কখনো এখানে আসি নাই, তাই আর কি তেমন কাউকে চিনি না। ফারহান তোর গার্লফ্রেন্ডের সাথে ফুর্তি করতেছে, তাদেরকে দেখতেছি। ও আচ্ছা, আমার নাম হচ্ছে মায়া। আমার আব্বুর 5টা কোম্পানি আছে। বিশিষ্ট ব্যবসায়ীদের থেকে 11 নাম্বারে আছে আমার আব্বু। ও আচ্ছা, আমার নাম হচ্ছে মিন্টু। ওই সময় মাসুদ সবাইকে তো বলেছে। আপনি পড়ালেখা করেন নাকি আপনার বাবার কোম্পানি চালাচ্ছেন? এখন আপাতত পড়ালেখা করছি, তবে আর 1 থেকে 2 বছর পর বাবার কোম্পানি সামলাবো। আপনি কি করেন? পড়ালেখা নাকি চাকরি, বা আপনার বাবার কোম্পানির দেখাশোনা করেন? আমি এই তো কাল থেকে কোম্পানি দেখাশোনা করব। মিন্টু কথা বলতে লাগলো মায়ার সাথে। বেশ কিছুক্ষণ কথা বলার পর ফারহান মিন্টুকে খেয়াল করলো। মায়ের সাথে কথা বলতে দেখে ফারহান চলে আসলো মিন্টুর কাছে আর বলতে লাগলো, এই মায়া, তুমি এখানে কি করো? ওদের সাথে যাও। আর মিন্টু, তুই এখানে বসে আছিস কেন? তুই হয় সবাই ওইখানে পার্টি করতেছে, তুই এখানে বসে থাকবি? চল কিছুক্ষণ আনন্দ করি, এরপর আমরা চলে যাব। এই বলে ফারহান মিন্টুকে টানতে টানতে নিয়ে চলে আসলো সবার মাঝে। মিন্টুও সবার সাথে আনন্দ করতে লাগলো। বেশ কিছুক্ষণ আনন্দ করে মিন্টু আর ফারহান চলে আসলো বাইরে। দুজন গাড়ির ভিতরে বসে আছে। এমন সময় ফারহান মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, পার্টি কেমন লাগলো তোর? ভালো লেগেছে তো নাকি ভালো লাগে নাই? হ্যাঁ, ভালো লেগেছে। তবে এরকমভাবে পার্টি না দিলেও পারতো। কত মেয়েরা ছোট ছোট কাপড় পরে এসেছে, তুই একবার খেয়াল করেছিস? কিন্তু তোর গার্লফ্রেন্ডকে দেখলাম অন্যরকম। সে বাঙালি মেয়েদের মতো পোশাক আশাক পরে। হ্যাঁ, আমি বলেছি তাকে যে তাকে দেখার অধিকার শুধু আমার, অন্য কেউ দেখতে পারবে না। তারপর থেকে সে বাঙালি মেয়েদের মতো চলাচল করে। তবে সে কিন্তু একজন বাঙালি। চল, যাইতে যাইতে তোকে পুরো ঘটনা খুলে বলি। তার সাথে কিভাবে পরিচয় হয়েছিল, কিভাবে কি হয়েছিল, সব কিছুই বলবো আজকে তোকে। মিন্টু গাড়ি চালাচ্ছে। এইদিকে ফারহান একটা সিগারেট ধরালো। সিগারেট খাচ্ছে আর মিন্টুকে উদ্দেশ্য করে বলছে, ওর নাম হচ্ছে রিদি। সে আরও 7 বছর আগে এই লন্ডনে এসেছিল পড়ালেখা করার জন্য। সে পড়ালেখা করতেছে, তখন আমিও তার সাথে ক্লাসমেট ছিলাম। তবে আগে থেকে আমি পড়ালেখা শুরু করেছিলাম। সে মাঝপথে এসে আমাদের ক্লাসে ভর্তি হয়েছিল। তখন থেকে আস্তে আস্তে তার সাথে কথা বলা শুরু হয়েছে, কারণ ক্লাসের ভিতরে স্যারেরা বলেছে যে সবার সাথে ফ্রেন্ডলিভাবে চলাচল করার জন্য। আমিও আস্তে আস্তে তার সাথে কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে প্রায় 2 বছর চলে গিয়েছিল। তারও পড়ালেখা খুব ভালো চলছিল, আমারও পড়ালেখা খুব ভালো চলছিল। হঠাৎ একদিন ক্লাসরুমের ভিতরে এসে দেখি এসে কান্না করতেছে এবং বাকি সবাই ঘিরে বসে আছে। আমিও গিয়ে জিজ্ঞেস করলাম। পরে সে বলতেছে যে তার বাবা মা নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে। অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর সে আর দেশে ফিরতে পারে নাই। তার কাছে নাকি তার বাবা মায়ের মৃত্যুর খবর রাতের বেলা পৌঁছেছে। এরপর থেকে আমি তার সাথে সবসময় থাকতাম এবং তাকে সাপোর্ট করতাম। তাকে সাপোর্ট করতে করতে হঠাৎ একদিন আমি তাকে প্রপোজ করে বসি। সে রাজি হচ্ছিল না। 3 মাস ওর জন্য আমি কান্না করেছিলাম, হাত কেটেছিলাম। এই দেখ, হাতে এখনও দাগ আছে। ঠিক 3 মাস পর আমার এই রকম অবস্থা দেখে সে রাজি হয়েছে, আমার সাথে রিলেশনে আসছে। এরপর থেকে আমি তার সাথে রিলেশনে আসি। যাক, রিলেশনে আসিস
ভালো কথা, কিন্তু তোর আব্বু আম্মুকে জানিয়েছিস? ওরা যদি জানতে পারে তাহলে কি হবে? এইসব নিয়ে টেনশন নেই, এসব নিয়ে আমি টেনশন করি না, কারণ আমার আব্বু আম্মু জানে যে আমি তাকে পছন্দ করি এবং তার সাথে ভিডিও কলে তাদের সামনেও কথা বলেছি। আম্মুকে একদিন বলেছিলাম, এরপর থেকে আর কোনো কিছুই বলে না। আর 3 বছর পর তার গ্র্যাজুয়েট শেষ হবে। আমি চিন্তা ভাবনা করতেছি যে তার গ্র্যাজুয়েট শেষ হলে বিয়ে করব। হ্যাঁ, একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিস। 3 বছর পর তুই তাকে বিয়ে কর, দেখবি খুব ভালো থাকবি। মিন্টু এসব বলতে বলতে গাড়ি চালিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই ফারহানের আম্মু এসে দরজা খুলে দিল। ফারহান আর মিন্টু দুজন আলাদা রুমে গিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকাল 9টা। মিন্টু আর ফারহান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে আছে এমন সময় ফারহানের আম্মু বলতে লাগলো, ফারহান, তোর আব্বু এই ঠিকানা দিয়ে গেছে, বলেছে যে এই জায়গায় তুই মিন্টুকে নিয়ে যাওয়ার জন্য। ওইখানে নাকি নতুন একটা অফিস তৈরি করেছে তোর আব্বু, তোদের দুজনকে নাকি ওইখানে বলবে কাজ করার জন্য। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এরপরে যা। ঠিক আছে আম্মু। ফারহান আর মিন্টু খাওয়া দাওয়া করে ওইখান থেকে চলে আসলো বাইরে। গাড়িটা নিয়ে সেই লোকেশনে যাচ্ছে। এদিকে মিন্টু চুপচাপ বসে আছে গাড়িতে। মিন্টুকে চুপচাপ বসে থাকতে দেখে ফারহান বলতে লাগলো, কালকে তুই একটা মেয়ের সাথে বসে বসে কথা বলছিলি না? ওই মেয়েটার ব্যাপারে কিছু জানিস? মেয়েটা কি করে কি না করে? হ্যাঁ জানি, মেয়েটা তো বলল তার আব্বু নাকি একজন বিজনেসম্যান, তাদের কোম্পানি নাকি 11 নম্বরে আছে। সে যা বলেছে এইসব একদম মিথ্যা কথা। সে মাসুদের সাথে রিলেশনে আছে এবং আরও 2 থেকে 3 জনের সাথে রিলেশনে করে। তার আব্বু হচ্ছে একজন ম্যানেজার, মাসুদদের কোম্পানি আছে, তাদের কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করে। ও আচ্ছা, কিন্তু সে আমার সাথে মিথ্যে কথা বলছে কেন? এটাই তো বুঝতে পারছি না। আর এত ছেলেদের সাথে রিলেশন করে মাসুদ কিছু বলে না নাকি? মাসুদ আবার কি বলবে? সে তো অনেক আগে থেকেই জানে। আগে থেকে জানার পরেও সে তার সাথে রিলেশনে গেছে। সব কিছু জানার পরেও আবার রিলেশন হয়ে গেছে, এটা আবার কেমন রিলেশন? নাকি এইখানের নিয়ম? এটা নিয়ম না। মাসুদ এর বাবার অনেক টাকা আছে, সে যখন যাকে ইচ্ছা তাকে নিয়ে ঘোরাঘুরি করতে পারে। আর মায়াও ঠিক সেই রকম একটা মেয়ে। সেও যে ছেলেকে তার ভালো লাগে সেই ছেলের সাথে চলে যায় ঘোরাঘুরি করার জন্য। তুই কথা বলতেছিস, শুধু কথা বলিস, অন্য কোনো সম্পর্কে যাওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, আমি আমার স্বপ্ন পূরণ করা পর্যন্ত কোনো মেয়ের সাথে সম্পর্কে যাব না। এটা আমি তোকে আগেই বলে রেখেছি এবং এখনও বলতেছি। এই তো লোকেশনে চলে এসেছে। তোকে না হয় আবার অন্য সময় তার ব্যাপারে আরও কিছু বলবো, তাহলে তুই বলতে পারবি মেয়েটা কেমন, ভালো নাকি খারাপ। চল এখন। এই বলে ফারহান আর মিন্টু ভেতরে যেতে লাগলো। ভিতরে ঢুকতেই দেখতে পেল একজন ইঞ্জিনিয়ার ফারহানের আব্বুর সাথে কথা বলছে। ফারহানের আব্বু দুজনকে দেখে ইঞ্জিনিয়ারদের সাথে করে নিয়ে চলে আসলো দুজনের সামনে আর বলতে লাগলো, মিস্টার সঞ্জু, ওর নাম হচ্ছে ফারহান আর ওর নাম হচ্ছে মিন্টু। ওরা দুইজন হচ্ছে আমার ছেলে। আজ থেকে ওরাই কোম্পানিটার দায়িত্ব নেবে। আপনি সবকিছু তাদেরকে বুঝিয়ে দেবেন। আমি এখন চলে যাচ্ছি। স্যার, আপনি তো তাদেরকে কোনো কিছু এনে দিলেন না, তাহলে তারা কিভাবে অফিসটা চালাবে? এটা আমি বলবো না, এটা তাদের এতদিনের পড়ালেখার ট্যালেন্টে আমি দেখব তারা কিভাবে অফিসটা সামনের দিকে নিয়ে যায়। আর ফারহান, এটা তোর কাজ না, তোর কাজ আমি আরেকটা দিতেছি, তুই ওটাই করবি। ওটা হচ্ছে মিন্টুর কাজ। কিন্তু আমি তো এসব ব্যাপারে কোনো কিছুই জানি না, তাহলে কিভাবে কাজ করব? আমাকে যদি না বলে দেন তাহলে তো আমি কোনোভাবেই কাজ করতে পারবো না। অন্তত আমাকে একটু দেখিয়ে দিতে হবে যে এইভাবে কাজ করতে হবে। তোমাকে দেখিয়ে দেওয়ার জন্য আছে সঞ্জু, সে তোমাকে সব দিক থেকে হেল্প করবে। যতদিন না পর্যন্ত তোমার অফিসে একটা মাল বিক্রি হয়েছে ততদিন পর্যন্ত। সঞ্জু, আমি তাহলে এখন গেলাম। এই বলে ফারহানের আব্বু ফারহানকে নিয়ে ওইখান থেকে চলে আসলো আর একটা নতুন অফিসে। ফারহানকে তার আব্বু বলতে লাগলো, এই অফিসটা তোর জন্য, তুই
তুই তোর মতন করে কাজ কর। কিন্তু আব্বু, আপনি তো রাতে আমাদেরকে কোনো কিছু বলেন নাই যে এই রকম কিছু একটা করবেন। আমাদেরকে যদি বলতেন তাহলে আমরা হয়তো কোনো না কোনো কিছু একটা ব্যবস্থা করতাম। কোনোভাবেই কোনো কিছুর ব্যবস্থা করা যাবে না। তোদেরকে আমি এটা দিয়েছি, তোরা এটা করবি। এখানে কারো হেল্প বা কোনো বিজনেসম্যানদের হেল্প নিতে পারবি না। যত টাকা লাগে আমি দিব। 1 বছরের মধ্যে এই অফিসটা যাতে আমি দেখতে পাই। তোরা দুজনেই 2টা অফিস কিভাবে উপরে তুলবি এটা তোরা জানিস। দরকার পড়লে দুজনেই সাক্ষাৎ করে এরপর দেখ কি করা যায়। তবে আমি মনে করি দুজনই আলাদা প্ল্যান অনুযায়ী দুজনের 2টা অফিস আলাদাভাবে তৈরি কর। বাকি তো আমি আছি। এই বলে ফারহানের আব্বু ওইখান থেকে চলে আসলো। ফারহান একটা চেয়ারে বসে করলো, কি করবে বুঝে উঠতে পারছে না। অন্যদিকে মিন্টু সাঞ্জুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সঞ্জু ভাই, উনি তো আমাকে সব কিছু দেখিয়ে দিয়ে গেছে, কিন্তু আমি এই অফিসে কি নিয়ে আসব, কি করব, কিভাবে কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার এত মাথা কামানোর প্রয়োজন নেই। তুমি এক কাজ করো, ইন্টারনেটে সার্চ দাও এখন বিখ্যাত বা বাজারে সবচেয়ে বেশি কোন জিনিসটা চলাচল করে। এরপর দেখে তুমি আমাকে জানাও, আমি মেশিনগুলো বসিয়ে দিতেছি। এই বলে সাঞ্জু মেশিনগুলো বসাতে লাগলো। এদিকে মিন্টু একটা চেয়ারে বসে পড়ল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর মিন্টু দেখতে পেল বিশ্বের সবচাইতে বেশি জিনিস প্রয়োজন হয় কাপড়। মিন্টু আরও 1 ঘন্টা ঘাটাঘাটি করে সেম একই জিনিস পাওয়ার পর মিন্টু চলে আসলো সাঞ্জুর কাছে। সাঞ্জুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি দীর্ঘ 1 ঘন্টা ইন্টারনেটে সার্চ করে দেখেছি বিশ্বের সবচাইতে বেশি চলাচল করে কাপড়, কারণ এই জিনিসটা সবাই পরতে পারে। একদম রাইট, তুমি খুব ভালোভাবে সামনে দিকে এগিয়ে যাইতেছো। যেহেতু এই জিনিসটা বের করতে পারছো, আশা করি বাকিগুলোও তুমি নিজে বের করতে পারবে। আমি আর তোমাকে কিছুই বলবো না, তুমি বসে বসে চিন্তা ভাবনা করো এই জিনিসটা নিয়ে কিভাবে কি করলে ভালো হবে। মিন্টু আর কিছু না বলে ওইখান থেকে চলে আসলো। এদিকে ফারহান তেমন কিছু চিন্তা ভাবনা করে পেল না। এমন সময় ফারহানের নাম্বারে মিন্টুর কল আসলো। ফারহান কলটা রিসিভ করতেই মিন্টু বলতে লাগলো, হ্যালো ফারহান, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমার অফিসে কি তৈরি করব। কি সিদ্ধান্ত নিয়েছিস? আমাকে একটা আইডিয়া দে, আমি তো কিছুই বুঝতেছি না কিভাবে কি করতে হবে, কিভাবে কি করতে হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে কাপড় তৈরি ব্যবসা করব, কারণ এইটা সব দেশে চলাচল করে বেশি। এই জিনিসটা ছাড়া কেউ চলতে পারে না। তুই তো ভালো একটা জিনিস আইডিয়া পেয়েছিস, আমাকে একটা আইডিয়া দে, আমি কি করব। তুই এক কাজ কর, গুগলে বা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সার্চ কর এখন কোনটা মানুষের সবচাইতে বেশি প্রয়োজন। যেইটা দেখবি বেশি প্রয়োজন ওইটা নিয়ে কাজ করতে থাক, আশা করি সফলতা পাবি। যেরকম আমি একটা ইউনিক আইডিয়া নিয়েছি সেই রকম। ঠিক আছে, আমিও না হয় একটু চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। ফোন রাখলাম তাহলে এখন। এই বলে ফারহান কলটা কেটে দিল। এইদিকে মিন্টু বসে রইল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর এটাই সিদ্ধান্ত নিল কাপড় তৈরির অফিস করবে। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। বিকাল 5টায় মিন্টু আর ফারহান চলে আসলো বাসায়। দুজন ফ্রেশ হয়ে নিচে এসে খাবার টেবিলে বসে পড়ল। খাওয়া দাওয়া করে সোফায় এসে বসতেই ফারহানের আব্বু বলতে লাগলো, ফারহান, তুই কি সিদ্ধান্ত নিয়েছিস? অফিস কি তৈরি করবি? আর মিন্টু, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? তুমি কি অফিস তৈরি করবে? আর কত টাকা ইনভেস্ট করবে আমাকে বলো। আমি সিদ্ধান্ত নিয়েছি যে মেয়েদের যাবতীয় জিনিস যেমন শাড়ি এবং অন্যান্য জিনিসপত্র তৈরি করব। ভালো একটা আইডিয়া পেয়েছিস, এবং আমিও চিন্তা করেছি যে মেয়েদের শুধু পোশাক তৈরি করব। দুইজন যদি পাশাপাশি বিজনেসটা করতে পারি তাহলে আশা করি খুব ভালো একটা প্রফিট আসবে। আঙ্কেল, আপনি কি বলেন? প্রফিট আসবে, তবে এটা দেখে শুনে করতে হবে, কারণ এখন সব মানুষ এই বিজনেসটা করছে। যেহেতু তোমরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছো এই কাজটা করবে, তাহলে ইউনিক জিনিসপত্রগুলো তৈরি করবে যাতে মানুষ দেখলে লোভ সামলাতে না পারে এবং কেনার জন্য একদম প্রস্তুত থাকবে। যতই টাকা হোক না কেন আশা করি তারা কিনবে। এটার পাশাপাশি অনলাইনের বিজনেস দাও যাতে অফিসের মালগুলো এমনিতেই বাহিরে যায় এবং
নিজেদের তৈরি করা মালগুলো যাতে নিজেরাই সেল করতে পারো, এতে করে আরো কিছুটা প্রফিট পাওয়া যাবে। ঠিক আছে আঙ্কেল, তবে আমাদেরকে তো কয়েকজন বিজনেসম্যানের সাথে পরিচয় করিয়ে দিতে হবে আপনার। আপনি যদি পরিচয় করিয়ে না দেন তাহলে আমরা কীভাবে কি করব? আমি তোমাদের প্রজেক্ট নিজ হাতে একটু ইউজ করব না। যেহেতু এই সিদ্ধান্ত নিতে পারছো, আশা করি বাকি সিদ্ধান্ত তোমরা নিতে পারবে। এইগুলো আমার জন্য তৈরি করি নাই, এইগুলো তোমাদের জন্যই তৈরি করবে। কোম্পানির নামগুলো দেখেছিলে, কি নাম দিয়েছিলাম? তোমাদের নাম দিয়েই তৈরি করা হয়েছে, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে তুমি এখানে বসে থাকো, আমি আর মিন্টু ছাদে গেলাম, দেখি কি করা যায়। এই বলে ফারহান আর মিন্টু চলে আসলো ছাদে। দুজন পাশাপাশি বসে আছে। এমন সময় ফারহান বলতে লাগলো, মিন্টু চল মাসুদের সাথে যোগাযোগ করি, কারণ তারা আব্বুর তো অফিসে আছে। তারা তো এরকম সুতা এবং বিভিন্ন জিনিসের ব্যবসা করে। তাদের সাথে যোগাযোগ করলে আমরা হয়তো কোনো কিছু ব্যবস্থা করতে পারবো, বা তাদের অফিসে গিয়ে আমরা দেখে আসতে পারি। কি বলিস তুই? হ্যাঁ, এটা করা যায়। তবে আঙ্কেল যদি জানতে পারে তাহলে বলবে যে আমরা অন্যজনের সাহায্য নিয়েছি। আমরা তো এখানে কারোর সাহায্য নেই নাই। মাসুদের বাবার কোম্পানি আছে, তাই মাসুদের সাথে যোগাযোগ করতে তাদের কোম্পানিতে যাইতেছি। এছাড়া তো আর কোনো কিছুই করি নাই। তুই উল্টাপাল্টা কিছু বলিস না, বুঝেছিস? ঠিক আছে, আমি উল্টাপাল্টা কিছু বলবো না। চল তাহলে এখন যাওয়া যাক। তাই বলে মিন্টু ফারহানের সাথে চলে আসলো মাসুদের বাড়িতে। কলিং বেল দিতেই বাড়ির কাজের মেয়ে এসে দরজা খুলে দিল। ফারহান কাজের মেয়েকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভিতরে কি নাইম চৌধুরী আছে? হ্যাঁ আছে, উনি মাত্র অফিস থেকে বাড়িতে ফিরেছে, ভিতরে আসেন আপনারা। ফারহান আর মিন্টু ভিতরে এসে সোফায় বসে পড়ল। কিছুক্ষণ পর মাসুদ আর তার আব্বু আসলো। মাসুদ মিন্টু আর ফারহানকে দেখে বলতে লাগলো, কিরে তোরা দুইজন এখানে কি করিস? কোনো জরুরি কাজ আছে নাকি এখানে? আর আমাদের বাসায় আসবি, আমাকে একবার ফোন দিবি না? তোকে ফোন দিব এটা চিন্তা ভাবনা করি নাই, তবে আমরা এখানে এসেছি জরুরি একটা কাজে, আঙ্কেলের সাথে কথা বলার জন্য। আঙ্কেল, আপনি তো সুতা এবং বিভিন্ন জিনিসপত্র তৈরি করেন, আমরা কি আপনার সেই জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারি? হ্যাঁ, জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারো, তবে অ্যামাউন্ট অনেক বড় লাগবে। আর কি জিনিসপত্র কিনবে সেটা আগে নির্ধারণ করবে, এবং আমাদেরকে আগে থেকে অর্ডার করে রাখতে হবে। অর্ডার করে রাখলে আমরা মালগুলো তৈরি করে রাখবো। আমরা কি আপনার অফিসটা ঘুরে দেখতে পারি? যদি অনুমতি দেন, আপনার অফিসটা ঘুরে দেখার পর আমরা একটু সিদ্ধান্ত নিতে পারবো কোন জিনিসটা নিব। অবশ্যই দেখতে পারবে। মাসুদ, তুই তো ওদের দুজনকে নিয়ে আমাদের অফিসগুলো ঘুরিয়ে নিয়ে আয়। তোমরা দুজন অফিস থেকে ঘুরে আসো, সাথে মাসুদ যাবে। মাসুদ গেলে তোমাদেরকে সবকিছু বুঝিয়ে দিবে কোনটা দিয়ে কোন কাজটা করা হয়। ঠিক আছে। মাসুদ, মিন্টু আর ফারহান চলে আসলো মাসুদদের অফিসে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর মিন্টু আইডিয়া নিতে লাগলো। আইডিয়া নেওয়ার পর মিন্টু মাসুদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা মাসুদ, এই জিনিসপত্র দেখলাম তোমরা আরেকটা জায়গা থেকে ট্রাক ভর্তি করে নিয়ে আসো। তোমরা কি এখানে তৈরি করো না নাকি সব কিছু? হ্যাঁ, আমরা এখানে তৈরি করি সব কিছু, তবে আমাদেরকেও মাল কিনে আনতে হয়। মাল কিনে আনার পর আমরা এখানে তৈরি করি। এখানে তৈরি করার পর আস্তে আস্তে এই মালগুলো বিভিন্ন রাষ্ট্রে চলে যায়। ও আচ্ছা, এখন বুঝতে পারছি। আর কিছু বোঝাতে হবে না। একটু আগে যে মালগুলো যে অফিস থেকে এসেছে, ওই অফিসের ঠিকানা বা ফোন নাম্বার দিতে পারবে? আমি একটু ওই অফিসে ঘোরাঘুরি করে আসতাম। এই নাও সেই অফিসের ঠিকানা। ওই অফিসে যাও, গিয়ে আমাদের অফিসের নাম বললেই তোমাদেরকে ঢুকতে দেবে, বা ফারহানদের অফিসের নাম বললেও ঢুকতে দিবে। মিন্টু আর ফারহান চলে আসলো বাইরে। ফারহান মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে মিন্টু, তোর মাথা কি চলতেছে? আমাকে একটু বুঝিয়ে বলবি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই অফিসে আসলাম বান নেওয়ার জন্য, কিন্তু তুই আবার যাইতেছিস ওই অফিসে, এটা কেন করতেছিস? তুই ড্রাইভ করতে থাক, আমি তোকে বলতেছি কেন আমরা ওই অফিসে যাইতেছি। ফারহান ড্রাইভ করতে লাগলো। এইদিকে মিন্টু দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে বলতে লাগলো, ফারহান, তুই একটা জিনিস খেয়াল করেছিস?
মাসুদরা কিন্তু মালগুলো অন্য অফিস থেকে কিনে নিয়ে এসে তাদের অফিসে তৈরি করতেছে এবং এই মালগুলো আবার বিক্রি করতেছে দ্বিগুণ দাম দিয়ে। হ্যাঁ, এটা তো করবেই, কারণ এটা তো তাদের ব্যবসা। এটা যদি না করে তাহলে তারা চলবে কিভাবে? তুই একটা জিনিস খেয়াল কর, তারা কিন্তু মালগুলো খুবই কম দাম দিয়ে নিয়ে আসতেছে এবং সেখানে তারা তৈরি করতেছে। এখন আমরা যদি ওই অফিসে গিয়ে তাদের কাছ থেকে এই মালগুলো অর্ডার করে এবং এই মালগুলো নিয়ে গিয়ে মাসুদরা যে মেশিনগুলো কিনেছে আমরা যদি সর্বোচ্চ 50টা মেশিন কিনে, তাহলে তোর অফিস আর আমার অফিস অনায়াসে চলে যাবে। বুঝতে পারছিস কি বলেছি এখন আমি? হ্যাঁ, এখন পুরোটা ক্লিয়ার হয়েছে। তবে আর একটা জায়গা আছে, ওইখানে তো আরও অনেক বেশি মেশিন রাখা যাবে এবং এই মালগুলো তৈরি করা যাবে। যেহেতু 2টা অফিস তৈরি করা হচ্ছে, মাল অনেক প্রয়োজন হতে পারে। তাই আমরা এক কাজ করি আর একটা ছোটোখাটো অফিস তৈরি করি, ওখানে এই মালগুলো তৈরি করার জন্য রাখবো। তবে মালগুলো কাউকে বিক্রি করব না, নিজেদের জন্য তৈরি করব। এই তো এখন মাথায় বুদ্ধি আসতেছে তোর। আগে চল গিয়ে দেখা করি, এরপরে চিন্তা ভাবনা করা যাবে। ফারহান আর মিন্টু চলে আসলো সেই অফিসে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে দুজন অফিসের বসের সাথে বসে কথা বলতে লাগলো। মিন্টু বলতে লাগলো, আপনাদের অফিস থেকে যদি আমরা মাল নিই তাহলে আমাদেরকে কীভাবে মাল দিবেন, যদি একটু বিস্তারিতভাবে বলতেন তাহলে খুব ভালো হতো। আমাদের অফিস থেকে মাল নিতে হলে ষোলো 50 লাখ টাকার মাল নিতে হবে। এরপর যদি আমাদের মাল ভালো হয় তাহলে পরবর্তীতে আপনার হয়তো টাকার মাল চাইবেন, তত টাকার মাল দেওয়া যাবে। তবে আমাদের এখানে 2 ধরনের মাল আছে। এক ধরনের মাল হচ্ছে কিছুটা খাবার, অনেক ধরনের মাল হচ্ছে একদম পরিষ্কার এবং ভালো। যেই মালটা অল্প একটু খারাপ ওই মালটার জন্য আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে 20%, আর যে মালটা ভালো ওটার জন্য ডিসকাউন্ট দিতে পারবো না আমরা, কারণ আমাদের অনেক বাছাইকৃতভাবে এটাই তৈরি করা হয়। আচ্ছা, বুঝতে পারছি ব্যাপারটা। আমরা আজকে তাহলে যাই, কালকে বিকালের দিকে আপনাকে জানিয়ে দেব আমরা মাল নিব নাকি নিব না। এই বলে মিন্টু আর ফারহান ওইখান থেকে চলে আসলো বাইরে। গাড়িটা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর দুজন চলে আসলো তাদের বাড়িতে। কলিং বেল দিতেই ফারহানের আম্মু এসে দরজা খুলে দিল। দুজন ফ্রেশ হয়ে নিচে এসে বসে টিভি দেখছে। এমন সময় ফারহানের আব্বু আসলো উপর থেকে। ফারহানের আব্বু দুজনের পাশে এসে বসে বলতে লাগলো, তোমাদের কি অবস্থা? সবকিছু দেখা হয়েছে? অফিস আর চালু করতে কতদিন সময় লাগবে? অফিস তৈরি করতে বেশি সময় লাগবে না, তবে আমাদের আরেকটা অফিস তৈরি করতে হবে। আমাদেরকে আরেকটা অফিস তৈরি করার টাকা দিতে হবে এবং সব কিছু তো অফিসে রাখা আছে। আমরা শুধু মালপত্র এনে অফিসটা চালু করব। ঠিক আছে, যত টাকা লাগে আমি দিতে রাজি আছি। তোমাদের যাতে টপ বিজনেসম্যান হিসেবেই দেখতে চাই আগামী 1 বছরের ভেতর। আমরা দুইজন সর্বোচ্চ চেষ্টা করব, দেখি কতটুকু এগিয়ে যেতে পারি। এই বলে ফারহান আর মিন্টু চলে আসলো উপরে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে দুজন নিচে নেমে খাওয়া দাওয়া করে আবারও চলে আসলো উপরে। রুমের ভিতরে বসে আছে দুজন। এমন সময় ফারহান বলতে লাগলো, আমরা যে বিজনেসটা করতেছি এটা দিয়ে কি উপরে উঠতে পারবো, নাকি আমাদের বিজনেসে লস হবে? আমি যেভাবে প্ল্যান করেছি এভাবে চললে আশা করি লস হবে না। বাকিটা আল্লাহর হাতে। আর এত চিন্তা করিস না, এত চিন্তা করলে পরে আবার সমস্যা হবে। এখন ঘুমিয়ে পড়। ফারহান তার রুমে গিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। এদিকে মিন্টু অনলাইনে সারা রাত আর রিসার্চ করে সব কিছু ব্যবস্থা করে ফেলল। পরের দিন সকাল 9টা মিন্টু আর ফারহান দুজন চলে আসলো মিন্টুর অফিসে। এসে দেখে সকল মালপত্র চলে এসেছে। মিন্টু তার মালপত্র ভেতরে ঢুকিয়ে তাদের পাওনা টাকা দিয়ে দিল। আস্তে আস্তে করে সব মালপত্র সেট করতে লাগলো। সেট করে কিভাবে মেশিন চালু করতে হয় এবং চালাতে হয় সেগুলো দেখাতে লাগলো সঞ্জু। বেশ কিছুক্ষণ দেখানোর পর মিন্টু শিখে গেল। প্রায় একটা মেশিন আধা ঘন্টা চালানোর পর
মিন্টু কাপড়টা নিয়ে চলে আসলো তার কেবিনের ভিতরে। সাথে ফারহানও আছে। মিন্টু কি যেন একটা জিনিস নিয়ে দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ দেখার পর মিন্টু ফারহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফারহান, আমাদের প্রথম মিশন কমপ্লিট হয়েছে। চল এখন তোর অফিসে যাই, আর সঞ্জু ভাইকে বলে যাই বাকি মিশনগুলো স্টার্ট দিয়ে রাখার জন্য। এই বলে মিন্টু সঞ্জুকে বলে ফারহানকে নিয়ে চলে আসলো তার অফিসে। ফারহানের অফিসের সামনে আসতেই ফারহান অবাক হয়ে গেল, কারণ তার অফিসের সামনে 3টে গাড়ি দাঁড় করানো। 3টে গাড়িতে মাল বোঝাই করা। গেট করে দিতেই ভেতরে নিয়ে মালগুলো রেখে দিল। ফারহান তার ইঞ্জিনিয়ারের সাথে কথাবার্তা বলে মালগুলো টেস্ট করতে লাগলো। টেস্ট করার পর মিন্টু এবং ফারহান মালগুলো দেখছে। বেশ কিছুক্ষণ দেখার পর ফারহান আর মিন্টু বলতে লাগলো, যাক, এই মিশনটা কমপ্লিট। বাকি মিশনগুলো করতে হবে, কিভাবে করতে হবে বুঝতেছি না। 2টা কমপ্লিট করতে পারছি, আর একটাও কমপ্লিট করতে পারবো, তবে কিছুটা সময় প্রয়োজন। এত টেনশন করিস না। চল, নতুন অফিসে মেশিন কালকে রাতে চলে এসেছে, হয়তো বসিয়ে ফেলেছে এতক্ষণে। তুই কি বাতাসের সাথে কাজ করিস, নাকি কালকে সব কিছু দেখে আসলে আর আজকে সব কিছু নিয়ে চলে এসেছিস? আব্বু কি তোকে টাকা দিয়েছে নাকি? না, টাকা দেই নাই, তবে আমি রাতের বেলা আঙ্কেলকে মেসেজ দিয়ে বলেছিলাম যে আমি মাল অর্ডার দিতেছি। পরে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম, ওই নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছি। তুই তখন ঘুমিয়েছিলি। ও আচ্ছা, তাহলে আর কি করার, চল এখন। দুজন অফিসগুলো চালু দিতে দিতে চলে গেল 1 সপ্তাহ। রাতে খাবার টেবিলে বসে আছে এমন সময় ফারহানের আব্বু বলতে লাগলো, তোমাদের কি অবস্থা? গতকালকে দেখলাম সবকিছু রেডি করছো। অফিস কি চালু হয়ে গেছে? আর মালপত্র কি বেচা শুরু হয়েছে? এখনো মালপত্র বিক্রি করা শুরু করি নাই, তবে বিক্রি করা শুরু করব 2 দিন পর থেকে। অনলাইনে কিছুটা ছাড়া পাচ্ছি, আশা করি বিভিন্ন অফিসেও ছাড়া পাবো। মালগুলো নিয়ে কালকে বের হয়ে পড়ব। এবং কয়েকজন বিজনেসম্যান এসেছিল মালগুলো অনলাইনে দেখার পর। তাহলে তো আশা করা যাচ্ছে তোমাদের প্রজেক্ট খুব তাড়াতাড়ি উপরে উঠে পড়বে। এই মালগুলো যাতে বাংলাদেশে পৌঁছায় এবং এই মালগুলোর স্টিকার যাতে বাংলাদেশি দেওয়া থাকে এবং বাংলাদেশের নাম লেখা থাকে। হ্যাঁ আঙ্কেল, আমি এইসব কিছুই ব্যবহার করতেছি, আপনি নিশ্চিন্তে থাকেন। মিন্টু আর ফারহানের আব্বু কথা বলতে লাগলো। কথা বলে খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। আজকে অনেক দিন পর বাড়িতে ফিরেছে। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম চলে আসলো মিন্টুর। দেখতে দেখতে রাত পার হয়ে গেল। পরের দিন সকাল 10টায় দুজনের মালগুলো নিয়ে বিভিন্ন অফিসে যেতে লাগলো। যে কোনো অফিসে যেতে সব অফিসে ওদের মালগুলো স্যাম্পল রেখে দিয়েছে। দেখতে দেখতে এইভাবেই কেটে গেল 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের মধ্যে তাদের অফিসে কেউ আসেনি। এটা দেখে ফারহান বলতে লাগলো, কিরে মিন্টু, 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো তো কেউ আসলো না। তুই চুপ করে আসিস কেন, কিছু বল। এত অধৈর্য হোস না, দেখবি আজকে না হয় কালকে অবশ্যই আসবে। ধৈর্য ধর, ধৈর্যের ফল মিষ্টি হয়। মিন্টু আর ফারহান এইসব কথা বলছে এমন সময় মিন্টুর ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে একটা মেয়ে বলতে লাগলো, হ্যালো মিস্টার মন্টু, বলতেছেন না কে? হ্যাঁ, আমি মিন্টু বলতেছি, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। আপনার পরিচয়টা দিলে খুবই ভালো হতো। আমি অনু গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। আমরা কাল সকাল 10টায় আপনার অফিসে আসব। আপনার স্টকের মালগুলো আমাদের খুবই পছন্দ হয়েছে। আমরা আগে বুকিং দিয়ে রেখেছি, মনে রাখবেন। আবার আমরা যাওয়ার আগে অন্যজনকে আবার দিয়েন না। আপনার কতগুলো মাল প্রয়োজন হবে আমাদেরকে একটু জানালে খুবই ভালো হতো। আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ মাল আছে। এখন আপনি আমাদেরকে জানান, তাহলে আমরা আপনার জন্য আলাদা মালগুলো রেখে দিব। আমি এইভাবে ফোনে কথা বলতে পারবো না। আমি সরাসরি আপনাদের সাথে কথা বলতে চাই। আপনি কি এখন আপনার অফিসে আছেন? যদি কিছু মনে না করেন তাহলে কি আমি আসতে পারি? অবশ্যই, আমরা অফিসে আছি। আপনি আসেন, আমরা আপনার জন্য অপেক্ষা করব।
এই বলে মিন্টু কলটা কেটে দিয়ে ফারহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে ফারহান, তোকে কি বলেছিলাম ধৈর্যের ফল মিষ্টি হয়? বলেছিলাম না? এখন দেখলি আজকে একজন বায়ার আসতেছে, কিছুক্ষণের মধ্যেই অনু গ্রুপ অফ কোম্পানির এমডি আসতেছে। হ্যাঁ, তবে আমার মনে হয় আমাদেরকে আরও ভালোভাবে কাজ করতে হবে। আমরা আরও ভালোভাবে কাজ করলে আরও দ্রুত এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, বাইরের দেশে আমাদের মালগুলো যখন পরিপূর্ণভাবে প্রচার হয়ে যাবে, যেরকম বিভিন্ন অফিসে আমাদের মালগুলো চলে যাবে, তখন আমরা বাংলাদেশে গিয়ে আমাদের বড় 5 থেকে 6টা অফিস তৈরি করব, কারণ বাংলাদেশেও প্রায় অনেক মানুষ। হ্যাঁ, এটা তো করতে হবে, কারণ তুই তোর বাড়ির লোককে দেখিয়ে দিতে হবে যে তুইও লন্ডনের টপ নাম্বার 1 শিল্পপতি। ফারহান আর মিন্টু এসব কথাবার্তা বলছে এমন সময় বাইরে গাড়ির শব্দ পেল দুজন। অফিস রুম থেকে বেরোয় বাইরে আসতেই দেখতে পেল একটা মেয়ে এবং তার সাথে 2 জন লোক দাঁড়িয়ে আছে। মিন্টু সালাম দিয়ে 3 জনকে ভেতরে নিয়ে আসলো। ম্যাডাম, আপনারা যেহেতু এসেছেন, আগে চা পানি খান, এরপরে বাকি সব কথা বলা যাবে। আমি এখানে চা পানি খাওয়ার জন্য আসি নাই। আগে আমি আপনার অফিসে পুরোটা ঘুরে ঘুরে দেখব এবং আপনি কিছু মাল দেখাবো। যে মালগুলো আমার কাছে পছন্দ হবে ওই মালগুলো আমি পুরোটাই কিনে নিয়ে যাব। ঠিক আছে, চলেন আপনাকে আমাদের অফিসটা দেখিয়ে নিয়ে আসি। এই বলে মিন্টু তাদের পুরো অফিস দেখাতে লাগলো। সব কিছু দেখানোর পর কাপড়গুলো এনে দেখাচ্ছে কোন কাপড়টা সবচাইতে বেশি ভালো হবে। মিন্টু সব কিছুই বুঝিয়ে দিচ্ছে। সব কিছু বুঝিয়ে দেওয়ার পর অনু বলতে লাগলো, মিস্টার মিন্টু, আপনাদের প্রত্যেকটা কাপড় আমার ভালো লাগছে। এখন বলেন কোনটা কত করে দিবেন। দামটা একটু সীমিত রাখবেন, কারণ বুঝতেই পারছেন যেহেতু কাপড় আমাদের কাছে ভালো লাগছে সব কিছুই আমরা কিনে নিব। হ্যাঁ, আমরা অবশ্যই দামটা সীমিত রাখব, তবে আমাদেরও তো আলাদা একটা খরচ আছে, যেমন স্টাফদের বেতন, বিদ্যুতের বিল এবং আর অন্যান্য, ওইগুলো তো সহজ ধরলে এরপরে আমাদেরকে বিক্রি করতে হবে। আমরা এখান থেকে তেমন বেশি লাভ করব না, পর্যাপ্ত পরিমাণ লাভ করব। আপনি কোন কাপড়টা বেশি নেবেন আর কতটুকু নেবেন আমাকে একটু বলেন, আমি হিসাব করে বলতেছি। 2 এটা আপনাদের স্টকে কত আছে? এটা আমাদের স্টকে প্রায় 95,000 মাল আছে। আপনার কতটুকু লাগবে? আমাদের এটার মাল লাগবে 80,000। এখন এটার দাম কত একটু বলেন। 7,28,00,000 টাকা। এটার দাম আসতেছে এত টাকা। এখন আপনারা বলেন, যদি এটা নিতে চান তাহলে আগে এটার কাজ শেষ করব, এরপরে পরবর্তীতে আরেকটার কাজ শেষ করব। ম্যানেজার সাহেব, আপনি কি বলেন, কাপড়গুলো নিলে লস হবে নাকি লাভ হবে? যেই স্যাম্পলগুলো দিয়ে এসেছিল ওইগুলো তো ভালো প্রাইজে বিক্রি করা হয়েছে, আশা করি লাভ হবে আমাদের। তাহলে মিস্টার মিন্টু, আপনি 40,000 মাল পাঠিয়ে দেন, আমি ক্যাশ রেডি করতেছি। ম্যানেজার সাহেব, আপনি এখানে থাকেন, আমি আমার বাড়িতে কি ক্যাশ নিয়ে আসতেছি। ম্যাডাম, আপনার বাড়িতে ক্যাশ নিয়ে আসতে হবে না, আপনি ফারহানকে নিয়ে যান, তার হাতে ক্যাশ টাকাগুলো দিয়ে দিবেন। আমি এই দিক দিয়ে মাল রেডি করে ম্যানেজারকে বুঝিয়ে দিতেছি। এই মালগুলো উঠাতে উঠাতে রাত হয়ে যেতে পারে, বাকি মালগুলো নিয়ে কালকে কথা হবে। আর ফারহান, তুই টাকাগুলো নিয়ে বাড়িতে চলে যাবি। ঠিক আছে, আমি টাকাগুলো বাড়িতে রেখে এসে চলে আসবো এখানে। এই বলে ফারহান অনুর সাথে চলে আসলো তাদের বাড়িতে। অনু টাকাগুলো হিসাব করে ফারহানের হাতে দিতে লাগলো। এদিকে ফারহান ব্যাগের ভিতরে ভরছে। বেশ কিছুক্ষণ বলার পর ফারহান অনুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো তাদের বাড়িতে। কলিং বেল দিতেই ফারহানের আম্মু এসে দরজা খুলে দিল। ফারহানের সাথে অনেক বড় লাগেজ দেখে বলতে লাগলো, কি রে ফারহান, এই ব্যাগের ভিতরে কি আছে? আম্মু, আমাদের কোম্পানি থেকে কিছু মাল বিক্রি করা হয়েছে, এটার জন্য এতগুলো টাকা নিয়ে এসেছি। এই টাকাগুলো আমি রেখে যাইতেছি, এখন অফিসে যাব, বাসায় ফিরতে ফিরতে রাত হতে পারে অনেক। তোমরা ঘুমিয়ে থাকো, দরজাটা ভালোভাবে লাগিয়ে দিও, আমরা কাছে চাবি আছে। এই বলে ফারহান ওইখান থেকে চলে আসলো অফিসে। মিন্টুর সাথে হেল্প করছে মালগুলো উঠাতে।
বেশ কিছুক্ষণ মালগুলো উঠানোর পর সকল মাল শেষ হয়ে যেতেই ম্যানেজারকে পুরো হিসাবটা দিয়ে দিল। পুরো হিসাব শেষ করে ম্যানেজার চলে গেল। এইদিকে মিন্টু আর ফারহান অফিস রুমে বসে আছে। এমন সময় ফারহান বলতে লাগলো, মিন্টু, সব কিছু তো ঠিকঠাক আছে, আমাদের মালগুলো খুব ভালোভাবে বিক্রি করা হচ্ছে, তবে এখন গুরুত্ব দিতে হবে মাল তৈরির উপরে। আমাদের স্টকে আরও মাল আছে, এই মালগুলো আশা করি কয়েকদিনের ভিতরে বিক্রি হয়ে যাবে, যেহেতু ওরা নিয়ে গেছে এবং কালকে আরও মাল নিয়ে যাবে। চল এখন বাসায় চলে যাই, অনেক রাত হয়েছে। এই বলে ফারহান আর মিন্টু চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই ফারহানের আম্মু এসে দরজা খুলে দিল। দুজন ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে সোফায় বসতেই ফারহানের আব্বু বলতে লাগলো, বাহ, তোদের বুদ্ধি আছে বলতে হবে। এত তাড়াতাড়ি নিজেদের জায়গা করে নিয়েছি, সেটা তো ভাবতে অবাক লাগছে আমার। তো আজকে কত হাজার মাল বিক্রি করা হয়েছে আর এই মালগুলো কেমন চললো আমি তা জানতে চাই। আঙ্কেল, আজকে 80,000 মাল বিক্রি করা হয়েছে। আশা করি কালকের ভিতরে বাকি মালগুলো বিক্রি হয়ে যাবে। আমরা যদি দেখি এরকমভাবে আরও 1 থেকে 2 মাস চলাচল করতেছে, তাহলে বুঝে ফেলবো এই মালগুলো এখন ট্রেন্ডিংয়ে আছে এবং এই মালগুলো যথাযথ আরও বেশি বানাতে হবে আমাদেরকে। এইসব বলতেছে মিন্টু ফারহানের আব্বুকে। বেশ কিছুক্ষণ বলার পর ফারহানের আব্বু বলতে লাগলো, যেহেতু ট্রেনিংয়ে চলছে এই মালগুলো দেশের বাইরে, তাহলে বাংলাদেশেও খুব ভালোভাবে এই মালগুলো ট্রেনিং এবং চলাচল করবে। কালকে বাকি মালগুলো বিক্রি করে দাও। বিক্রি করার পর যেই টাকা আসবে ওই টাকার অর্ধেক দিয়ে বাংলাদেশের 4 থেকে 5টা অফিস তৈরি করার জন্য দিবে এবং বাকি অর্ধেক টাকা ওখানে ইনভেস্ট করবে। হ্যাঁ আব্বু, আমি আর মিন্টু এটাই সিদ্ধান্ত নিয়েছি। যদি ভালো অর্থ উপার্জন হয় তাহলে আগামী 1 সপ্তাহের ভিতরে আমরা বাংলাদেশে যাব। তোমাদেরকে একটু দেখাশোনা করতে হবে আমাদের অফিসটা, বেশি কিছু করতে হবে না, সব মালপত্র আমরা রেখে যাব। তুমি শুধু প্রতিদিন একবার গিয়ে ঘুরে আসবে এবং ম্যানেজার তো আছে, যদি সমস্যা হয় তাহলে আমাদেরকে ফোন দিবে। দুজনেই বাংলাদেশে যাওয়ার দরকার নেই। বাংলাদেশে যেতে হলে যে কোনো একজনকে যেতে হবে। তুই তো বাংলাদেশের কোনো কিছু চিনিস না ফারহান। মিন্টু বাংলাদেশের সব কিছুই চিনে। মিন্টু বাংলাদেশে যাবে এবং অফিস তৈরি করবে। আমি চায়না থেকে মেশিন অর্ডার দিয়েছি এবং মেশিনগুলো বাংলাদেশে যেতে যেতে প্রায় 1 মাস সময় লাগবে। 1 মাসের মধ্যে মিন্টু তোমাকে 5টা অফিস তৈরি করে ফেলতে হবে। ঠিক আছে আঙ্কেল, আমি 1 মাসের মধ্যে 5টা অফিস তৈরি করে ফেলবো, আপনি নিশ্চিন্ত থাকেন। সঞ্জু আর রোহিত ভাইকে নিয়ে যাব এখান থেকে। ওদেরকে নিয়ে গেলে বাংলাদেশের অফিসগুলো আরও স্মার্টভাবে তৈরি করা যাবে। 5টা অফিস থেকে 2টা অফিস তৈরি করা হবে সুতার জন্য, আর 3টা অফিস তৈরি করা হবে কাপড় তৈরির জন্য। যেটা তোমার কাছে ভালো মনে হওয়ার ওটাই করো, কারণ তুমি এখন বিলিনিয়ার। কি যে বলেন না আপনি! আপনি হচ্ছেন লন্ডনের নাম্বার 1 শিল্পপতি। আপনার সাথে টক্কর দিতে হলে আমাদেরকে আরও 5 থেকে 10 বছর কাজ করতে হবে এইভাবে। তুমি যেটা বলছো এটা কখনোই না। যদি তোমার প্রতিদিন কোটি টাকা বা মাসে কোটি টাকা ইনকাম করতে পারো তাহলে রিসোর্স হবে ওখানে। আমার নাম না, আমার জায়গার নাম পাল্টে হবে তোমাদের দুজনের নাম, কারণ এখন আমি আর আগের মতন অফিস সামলাতে পারি না। বাংলাদেশে অফিস তৈরি করা আর এইদিকে আমি ফারহানকে আস্তে আস্তে আমার অফিসটা বুঝিয়ে দিই। ফারহান আমার অফিস দেখাশোনা করবে এবং তোমাদের অফিসও দেখাশোনা করবে, সাথে তুমিও আমার অফিস দেখাশোনা করবে এবং তোমাদের অফিসও দেখাশোনা করবে। মিলেমিশে কাজ করতে হবে। ঠিক আছে আঙ্কেল, এখন তাহলে আমরা ঘুমাই, গিয়ে কালকে সকাল সকাল আবার বের হয়ে যেতে হবে। সকাল সকাল গিয়ে মালপত্রগুলো আবার রেডি করে রাখতে হবে। মালপত্রগুলো রেডি করে রাখলে 10টার দিকে এসে মালপত্রগুলো দেখে পরে নিয়ে যাবে। এই বলেই মিন্টু আর ফারহান দুজনের রুমে চলে গেল। মিন্টু বিছানায় শুয়ে মনে মনে বলতে লাগলো, এইভাবে যদি আমি কয়েকটা মাস বা 1 বছর কাজ করতে পারি তাহলে আমি লন্ডনের টপ শিল্পপতি হয়ে যাব। আমাদের এবং ফারহানদের অফিস আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ তাদের মাধ্যমে আমি এতটুকু এসেছি, না হলে কখনোই আসতে পারতাম না। এইসব চিন্তা ভাবনা করতে করতে মিন্টু ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 6টা। মিন্টু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে গিয়ে কিছুক্ষণ ব্যায়াম করে চলে আসলো নিচে। অফিসের জন্য রেডি হয়ে
ফারহানের রুমে আসতেই দেখতে পেল ফারহান রেডি হয়ে বসে আছে। মিন্টুকে দেখে বলতে লাগলো, কিরে মিন্টু, তুই কোথায় ছিলি? তোকে আমি খুঁজে আসলাম, তোর রুম থেকে পেলাম না। আমি একটু ছাদে গিয়েছিলাম। চল নিচে গিয়ে খাওয়া দাওয়া করি, তারপর আবার অফিসে যাইতে হবে। হ্যাঁ চল, যাওয়া যাক তাহলে। এই বলেই ফারহান মিন্টুকে নিয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে দুজন অফিসের জন্য রেডি হয়ে চলে আসলো অফিসে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ফারহান আর মিন্টু দেখতে পেল কয়েকজন বিজনেসম্যান এসেছে। মিন্টু তাদের সাথে কথা বলছে। এমন সময় একজন বিজনেসম্যান বলতে লাগলো, মিস্টার মিন্টু, আমরা আপনার অফিসের সবগুলো মাল কিনে নিতে চাই। কত টাকা করে আপনি মাল বিক্রি করেন আমাকে একটু বলেন। আমি গতকালকে রাতে মাল বিক্রি করেছি। এখন তিনি এসে মাল যতগুলো নিয়ে যাবে, এরপরে যেই মালগুলো থাকবে ওই মালগুলো আমি বিক্রি করতে পারবো, কারণ তাকে আমি কথা দিয়েছি। আপনি কার কাছে মাল বিক্রি করছেন? আমি অনু গ্রুপ অফ কোম্পানির কাছে বিক্রি করেছি। উনি কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আমাকে ফোন দিয়েছিল। ও আচ্ছা, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, তিনি আসুক। তিনি মাল নিয়ে যাওয়ার পর আমরা আপনাদের বাকি মালগুলো কিনে নেব এবং আগে থেকে টাকা দিয়ে যাব, যাতে আপনি পরবর্তীতে অন্য কারো কাছে মাল না বিক্রি করে আমাদের কাছে মালগুলো বিক্রি করতে পারেন। মিন্টু তাদের সাথে কথা বলছে। এমন সময় অনু আসলো। মিন্টু কথা বলে মালগুলো দিয়ে ক্যাশ টাকা রেখে বাকি মালগুলো বাকি বিজনেসম্যানদের কাছে বিক্রি করে দিল এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণের অ্যামাউন্টের একটা অর্থ রেখে দিল এবং টাইম দিয়ে দেওয়া হয়েছে এই দিনের মধ্যেই এতগুলো মাল পাওয়া যাবে। সকল বিজনেসম্যান চলে গেল। এদিকে ফারহান একটা হাসি দিল আর বলতে লাগলো, মিন্টু, এটা কি হলো? কি আর হবে, যা হয়েছে সবকিছু তো চোখের সামনে দেখতে পেলি। চল স্টাফদের সাথে কথা বলি এবং তাদেরকে বলি আর একটু পরিশ্রম করতে, কারণ তারা যদি আর একটু পরিশ্রম করে তাহলে আমরা তাদেরকে আরও অনেক মালপত্র দিতে পারবো। এইসব কথা বলতেছে মিন্টু। বেশ কিছুক্ষণ এইসব কথা বলার পর চলে আসলো স্টাফদের কাছে। সকল স্টাফদের ডেকে নিয়ে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথা বলার পর ফারহান আর মিন্টু চলে আসলো সকল টাকা নিয়ে বাড়িতে। এসে দেখে ফারহানের আব্বু বসে আছে। বড় বড় 6টা লাগেজ দেখে ফারহানের আব্বু বলতে লাগলো, বাহ, তোমরা তো দেখি 2 মাসের মধ্যে কোটিপতি হয়ে গেছো। তোমাদেরকে কি বললো বুঝে উঠতে পারছি না। যাই হোক, আগে তোমরা ফ্রেশ হয়ে আসো, খাওয়া দাওয়া করো, এরপর বাকি কথা বলা যাবে। আমি তোমাদের সাথে খাবার খাবো, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ। মিন্টু আর ফারহান দুজনের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। নিচে এসে খাওয়া দাওয়া করে ফারহানের আব্বুর সাথে কথা বলতে লাগলো। মিন্টু, তুমি কালকে বাংলাদেশে যাবে। আমি বাংলাদেশের সবকিছু রেডি করে রেখেছি, তুমি শুধু গিয়ে কাজটা দেখিয়ে দিবে কিভাবে কি করতে হবে। এইদিকে ফারহান বাকি সবকিছু দেখাশোনা করে। তুমি বাংলাদেশে যাও, আমি তোমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিচ্ছি। ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে একটা টিকিট কেটে ফেলি। দেখি রাতে যদি টিকিট পাই তাহলে কেটে ফেলবো। ফারহান, তুই অফিসটা ভালোভাবে দেখাশোনা করিস। আমি তো মনে হয় 1 মাসের মধ্যে আসতে পারবো না। তুই চিন্তা করিস না, 1 মাসের মধ্যে আমি বাকি সবার মাল দিয়ে দেব এবং আমাদের অফিসে দেখাশোনা করব। মিন্টু আর কিছু না বলে চলে আসলো তার রুমে। রাতের একটা টিকিট কেটে সব কিছু রেডি করে নিয়ে চলে আসলো লন্ডনের বিমানবন্দরে। সব কিছু চেক আপ করার পর মিন্টু বিমানে উঠে পড়ল। দীর্ঘ 2 ঘন্টা পর বিমান আকাশে উড়াল দিল। দেখতে দেখতে কেটে গেল 12 ঘন্টা। মিন্টু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামল। বিমানবন্দর থেকে বের হয়ে যেখানে কাজ চলছে ওইখানে চলে গেল মিন্টু। এসে দেখে সঞ্জু কাজ শুরু করে দিয়েছে। মিন্টু সঞ্জুকে বুঝিয়ে দিতেছে কিভাবে কি করতে হবে। দেখতে দেখতে এভাবেই কেটে গেল 1 মাস। এই 1 মাসের মধ্যে মিন্টু বাংলাদেশে 5টা অফিস তৈরি করে ফেলেছে এবং সকল মেশিন চলে এসেছে বাংলাদেশ। মিন্টু বড় বড় গাড়ি দিয়ে মেশিনগুলো নিয়ে আসছে। 2 দিনের মধ্যে সকল মেশিন বসিয়ে দিয়ে বাকি যে কাজগুলো ছিল ওই কাজগুলো করে ফেলল মিন্টু।
মিন্টু আস্তে আস্তে একটা করে অফিস চালু করছে। অন্যদিকে ফারহান তাদের অফিস এবং দুজন মিলে যে অফিসগুলো তৈরি করেছিল ওই অফিস ভালোভাবে চালাচ্ছে। দেখতে দেখতে এইভাবেই কেটে গেল আরও 3টি মাস। এই 3 মাসের মধ্যে মিন্টু বাংলাদেশ এবং লন্ডনে বেশ জনপ্রিয়তা পেয়ে গেছে। তাদের কাপড়ের দাম এবং অনেক জায়গায় অনেক কিছু তৈরি করে ফেলেছে মিন্টু। লন্ডনের নাম্বার 1 শিল্পপতি এখন মিন্টু। দ্বিতীয় স্থানে আছে ফারহানের আব্বুর অফিস, তৃতীয় স্থানে আছে ফারহানের অফিস। মিন্টু ঢাকার বড় একটা হোটেলে আছে, সাথে ফারহানা। এমন সময় ফারহান মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, তুই তোর স্বপ্ন পূরণ করেছিস। এখন তুই চাইলে তোর বাড়ির লোককে দেখিয়ে দিতে পারিস যে তুইও একজন লন্ডনের নাম্বার 1 টপ শিল্পপতি এবং বাংলাদেশেরও। হ্যাঁ, আমিও চিন্তা ভাবনা করেছি তাদের সামনে যাব। আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, কালকে আমি তাদের সামনে যাব, তাদেরকে দেখিয়ে দিব আমি 2 বছরের ভিতরে কি করতে পারি। দুজন এসব কথাবার্তা বলছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলো দুজন। নিচে সিকিউরিটি গার্ড আছে এবং দামি দামি গাড়ি রাখা আছে। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। সকাল 10টা। মিন্টু বসে আছে তার রুমে। এমন সময় ফারহান বলতে লাগলো, কিরে, বসে আছিস কেন? যাবি না নাকি? চল তাড়াতাড়ি। হ্যাঁ, রেডি হয়ে আয়। আমিও রেডি হচ্ছি। দুজন রেডি হয়ে চলে আসলো নিচে। রোলস রয়েস গাড়ি নিয়ে যাচ্ছে। সামনে 4টে গাড়ি আর পিছনে 4টে গাড়ি, মাঝখানে মিন্টুদের গাড়ি। গাড়ি চলতেছে চৌধুরী বাড়ির দিকে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো চৌধুরী বাড়ির সামনে। মিন্টু আর ফারহান গাড়ি থেকে নেমে বাড়ির সামনে এসে কলিং বেল দিতেই প্রিয়া এসে দরজা খুলে দিল। সামনে ফারহান আর মিন্টুকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল তাদের দুজনের দিকে। এমন সময় মিন্টু বলতে লাগলো, কি রে, অবাক হচ্ছিস নাকি? আমাকে সামান্য কিছু টাকার মিথ্যা অপবাদ দিয়েছিলি তুই না? চল, বাড়ির ভিতরে তোকে আজকে সেই মিথ্যা অপবাদের টাকা ব্যাগ ভর্তি দিয়ে যাব আমি, এবং যারা আমাকে চাকরের মতো খাটিয়েছিল তাদেরকেও আমি ভিক্ষা দিয়ে যাব। এই বলে মিন্টু আর ফারহান বাড়ির ভিতরে চলে আসলো। বাড়ির সবাই মিন্টু আর ফারহানকে দেখে দাঁড়িয়ে পড়ল, কারণ তাদের দুজনের ছবি সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে এই ঢাকা শহরের মধ্যে। মিন্টু পায়ের উপরে পা তুলে সোফায় বসে আছে। এমন সময় ফারহান বলতে লাগলো, মিন্টু, তুই তাদের সাথে কথা বল, আমি লাগেজটা নিয়ে আসি। ঠিক আছে, যা, আজকে তাদেরকে দেখিয়ে দেব। এই যে মিস প্রিয়া, সামান্য কিছু টাকার মিথ্যা অপবাদ দিয়েছিলে আমাকে, আজকে এসে অপবাদের বিচার করতে এসেছি। আমি আর এই বাড়িতে কে কতটুকু ভালো এটা আমি খুব ভালো করেই জানি। আমার বাবার সব কিছু তোদের নামে লিখিয়ে আমার বাবাকে চাকরের মতো এই বাড়িতে খাটিয়েছিস। এই যে সকল জায়গা সম্পত্তির আসল পেপার, আমি এই বাড়িগুলো তোদেরকে ভিক্ষা দিলাম এবং কিছু টাকা দিতেছি। এই টাকাগুলো তোদের কাছে রেখে দিস, যদি প্রয়োজনে তোদের কাজে লাগে। এই বলে মিন্টু বড় একটা লাগেজ ভর্তি টাকা তাদেরকে দিয়ে দিল। তাদেরকে টাকা দিয়ে দেওয়ার পর মিন্টু আরও কিছুক্ষণ তাদেরকে অপমান করে ওইখান থেকে চলে আসলো বাইরে। ফারহান মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, এখন তাহলে তুই বিয়ে করে ফেল। তুই তো অর্থ উপার্জন করতে পারিস এবং তোর বউকেও চালাতে পারবি। মেয়ে খুঁজে দিব নাকি বাংলাদেশে? মেয়ে খোঁজার দরকার নেই। একটা মেয়ে আছে আমার অফিসে চাকরি করে, ম্যানেজার হিসাবে তাকে রেখেছিলাম। খুব ভালোই কাজ পারে। তার সাথে কথা বলে দেখি, সে যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে বিয়ে করব, আর যদি না করতে চায় তাহলে মেয়ে খুঁজতে হবে। মিন্টু এইসব কথা বলতে বলতে চলে আসলো তাদের অফিসে। ভিতরে প্রবেশ করতেই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে লাগলো। মিন্টু তার কেবিনের ভিতরে প্রবেশ করতেই নদী দৌড়ে চলে আসলো মিন্টুর কেবিনে, আর মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার কি খাবেন? আমি কিছু খাবো না, আমি তোমার সাথে জরুরি কিছু কথা বলতে এসেছি। জি স্যার বলেন। আর যে কাজগুলো আমাকে দিয়ে গিয়েছিলেন ওই কাজগুলো আমি করে ফেলেছি, ওইগুলো নিয়ে আসবো নাকি? আমি কি তোমাকে বলেছি ওইগুলো নিয়ে আসতে? এখন আমি তোমার সাথে পার্সোনাল কিছু কথা বলতে চাই।
আমি যা যা বলবো সবগুলোর উত্তর দিবে। তুমি পারবে তো? এবং সত্যি কথা বলবে। জি স্যার, পারবো। বলেন কি উত্তর দিতে হবে। তোমার কি বিয়ে হয়েছে, বা তুমি কি কারোর সাথে রিলেশনে আছো? স্যার, আপনি হঠাৎ এইসব আজব আজব প্রশ্ন করছেন কেন? এইসব প্রশ্ন তো করার কথা না। যেটা প্রশ্ন করেছি ওইটার উত্তর দাও। মুখের উপরে কথা বলা একদম পছন্দ করি না। না স্যার, আমার এখনো বিয়ে হয় নাই, আর আমি কারোর সাথে রিলেশনও করি না। চলো আমি তোমাদের বাড়িতে যাব এখন। মানে আপনি কি বলতেছেন এসব? আমার বাড়িতে গিয়ে কি করবেন? যেটা বলতেছি সেটা করো। তোমার যা যা কিছু আছে এখানে নিয়ে নাও। এখন তোমাদের বাড়িতে যাব। এই বলে মিন্টু নদীকে নিয়ে চলে আসলো বাইরে। গাড়ির ভিতরে বসতেই নদী সব কিছু দেখিয়ে দিতে লাগলো কোথা দিয়ে যেতে হবে। বেশ কিছুক্ষণ পর মিন্টুদের গাড়ি চলে আসলো নদীদের বাড়ির সামনে। হঠাৎ এত দামি দামি গাড়ি নদীদের বাড়ির সামনে এসেছে। সবাই অবাক হয়ে নদীদের বাড়ির দিকে আসতে, কিন্তু বডিগার্ডরা ভেতরে ঢুকতে দিচ্ছে না। মিন্টু, ফারহান এবং নদী বসে আছে সোফায়। এমন সময় নদীর আব্বু বসলো আর বলতে লাগলো, স্যার, আমার মেয়ে কি কোনো আপনার অন্যায় করেছে? আপনার অফিসে বা আপনার কোনো ক্ষতি করেছে? ক্ষতি করে থাকলে বলেন আমাকে। আমি আমার সকল জায়গা সম্পত্তি বিক্রি করে দিয়ে আপনাকে টাকা দিব। আপনার মেয়ে এসব কোনো কিছুই করে নাই। আমি এখানে এসেছি অন্য একটা কারণে। কারণটা হচ্ছে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। মিন্টুর মুখে এইসব কথা শুনে নদী সোফা থেকে উঠে দাঁড়ালো। চোখ বড় বড় করে মিন্টুর দিকে তাকিয়ে বলতে লাগলো, স্যার, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি টপ শিল্পী। আমার মতো একজন সাধারণ মেয়ে হয়ে আপনাকে বিয়ে করা অসম্ভব। আপনি বিয়ে করবেন বড় বড় বিজনেসম্যানের মেয়েদেরকে। নদী, তুমি খুব ভালো করেই জানো আমি এক কথা বারবার বলা পছন্দ করি না। আমি যেহেতু একবার বলেছি তোমাকে বিয়ে করব, তার মানে বিয়ে করব, এবং আজকেই বিয়ে করব। আপনাদের আপত্তি আছে নাকি? আমাদের আপত্তি নেই, তবে আমার মেয়ে যাতে কষ্ট না থাকে আমি এটাই চাই। আপনার মেয়ে কখনোই কষ্টে থাকবে না। আপনি একটা কাজে রেখে আনেন, আমি আপনার মেয়েকে এক্ষুনি বিয়ে করব। এইসব কথাবার্তা বলছে মিন্টু নদীর আব্বুকে। এইদিকে নদীর আব্বু একটা কাজে ডেকে নিয়ে আসলো। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর কাজী দুজনকে বিয়ে করিয়ে দিয়ে চলে গেল। দেখতে দেখতে সন্ধ্যায় মিন্টু নদীকে নিয়ে চলে গেল হোটেলে। দুজন রুমের ভেতরে বসে আছে। এমন সময় নদী বলতে লাগলো, আমি কি আপনার সাথে সুখে থাকবো, নাকি আপনি আমাকে কয়েকদিন পর ছেড়ে দিবেন? আমি যেহেতু বিয়ে করেছি তোমাকে, সো নিশ্চিন্তে থাকতে পারো। সারা জীবন তোমার সাথে কাটিয়ে দিব, কখনো ছেড়ে দিব না। দুজন টুকটাক কথা বলছে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে নামাজ আদায় করে দুজনে বিছানায় বসে কিছুক্ষণ গল্প করে একে অপরকে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। বাকিটা ইতিহাস। এই গল্পটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।